সভাপতি, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তিন প্রধানেরই কথা রাখছে না। তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? বাংলাদেশের আকাশে কালো মেঘ, সেনা ছাউনি থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই কেমন একটা গুমোট অবস্থা। পদ্মার আড়ালে কিংবা আমাদের চোখের সামনে কি ঘটছে, আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। কিন্তু আসল ঘটনা নিয়ে আমি আগেই আপনাদের বলেছি, চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে তারেক রহমানের জন্য রাজনৈতিক পরিস্থিতি কি ভালো হলো নাকি তার ঝুঁকি আরো বাড়লো, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। সভাপতি, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তিন প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি। এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং সভাপতি 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাক্কালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে। বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে, তো ছবিতে তারেক রহমানের পাশে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে আছেন এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তারা অনেকেই জানতে চেয়েছেন বা যে ভঙ্গিমায় জেনারেল ওয়াকার দাঁড়িয়েছিলেন সেটি আসলে কি প্রকাশ করে। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। তিনি তুরস্কের সাথে যে প্যাক্টটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতায় এনেছে মূলত ভারত, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল
জামাত ঠেকানোর জন্য তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিটিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের মিটিং, এবং সেই মিটিংয়ে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক তারেক রহমান ব্রিক্সের মিটিংয়ে ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্সের আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি। এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোম্বিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলাচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখেন। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। যে কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে। অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর এ বিষয়েও সার্জিও গোর প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন, তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। ফেসিস্ট তারেক এখন হারে হারে টের পাইতেছে আওয়ামী লীগ কি পরিমাণ ধারালো রামের করাত, আসতেও কাটে যাইতেও কাটে। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে তারেক যদি এই বুঝটা 6টা মাস আগে বুঝতো, তাহলে দেশের কিছু সুশীল ব্যক্তি, নাগরিক সমাজ, তারা তারেক নিয়ে একটা অন্তত পক্ষে প্রশংসা করত। যার যাই হোক, তারেক বেশ রাজনীতিতে বিচক্ষণ হয়েছে। 17 বছর দেশের বাইরে থেকে রাজনীতি ভালোই শিখছে। কিন্তু ওই যে গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, গাধা পানি খায় ঠিকই, কিন্তু পানি খাওয়ার আগে ওইটার পানির মধ্যে আগে নামে, গাও গতরটা ভিজাইয়া গোলাইয়া এরপরে পানি খায়, আগে খায় না। তারেক প্রমাণ কইরা দিছে খুনির পোলা খুনি হয়, সন্ত্রাসীর পোলা সন্ত্রাসী হয়। কেন মিয়া? মাঝির পোলা ব্যারিস্টার হয় না? তারেক কিন্তু চাইলে সেটা করতে পারতো। ওর সামনে একটা অনেক বড় সেই সুযোগটা ছিল। ফ্যাসিস্ট তারেক ইতিহাস ভুলে গেছে। শেখের বেটির কাছে রাজনীতিতে ওর বাপ খুনি জিয়া, ওর মা খালেদা বাকুনি চুবুনি খেয়েছে।
দেশ ধ্বংস ও আওয়ামী লীগ নিয়ে অপরাজনীতি করার কারণে প্রকৃতির নিয়ম যদি তারেকের জীবন বিসর্জন দেওয়ার রায় দেয়, তাহলে সেই রায় প্রকৃতির নিয়মই দেশের জনগণ কার্যকর করবে ইনশাআল্লাহ। তো দিল্লিতে তো আওয়ামী লীগ সভানেত্রী শেখের বেটি আছে, এখন সেপ্টেম্বরে দিল্লিতে ফেসিট তারেক আসবা, কেমনে কি রে ভাই? কিছু পয়েন্ট ধরাই দি, সব কথা বলা যাবে না, প্রশ্ন জানতেও চাইবেন না। ক্ষমতায় আইসা ডেভিল ইনুসের গলার সাথে সুর মিলাইয়া তারেক স্লোগান দেওয়া শুরু করলো, দিল্লি না ঢাকা। সেই প্রেক্ষিতে সে প্রথমে গেল মালয়েশিয়া এবং চীন সফরে। এরই মধ্যে শেখের বেটি দলবল নিয়ে ডিসেম্বরে দেশে আসবে, সেপ্টেম্বরে তারেক আবার দিল্লি আসবে। শেখের বেটি যে দিল্লিতে আছে, তারেক সেখানে কেন আসবে? এই মাস শেষের মধ্যেই মার্ক রবিও আসতেছেন বাংলাদেশে ট্রাম্পের বিশেষ বার্তা নিয়ে। মার্ক রবিও কিন্তু একদিকে যেমন দক্ষিণ এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে গুরু দায়িত্ব পালন করতেছেন, অন্যদিকে তিনি কিন্তু ভারতের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করতেছেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যখন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাইলেন, তখন কিন্তু মার্ক রবিও ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে একসাথে কাজ করে তাকে শুভেচ্ছা জানাইয়া, এই শুভেচ্ছাটা কিন্তু তিনি চাইলে ফোন করে জানাইতে পারতেন, তাকে মেসেজ দিয়েও জানাইতে পারতেন, কিন্তু তিনি শুভেচ্ছাটা কিন্তু একবার ওপেন পাবলিকলি সকলকে জানাই দিচ্ছেন। মেসেজটা কি দিচ্ছেন একবার মাথায় রাখবেন, ভিতরের সব কথা বলা যাবে না। নিশ্চয়ই মনে আছে দিল্লির প্রধানমন্ত্রী মিস্টার মোদি যখন যুক্তরাষ্ট্রে সফরে ছিলেন, তখন বাংলাদেশের বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীরা ডোনাল্ড ট্রাম্পকে একটা প্রশ্ন করেছিল, তিনি উত্তর দিয়েছিল বাংলাদেশকে তিনি ভারতের চোখে দেখবেন, অর্থাৎ বাংলাদেশের বিষয়ে তিনি তার বন্ধু বা ঘনিষ্ঠজন বা তার ব্রাদার মিস্টার মোদি দেখবেন। এই বিষয়টা তিনি তার উপরে ছেড়ে দিয়েছিলেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্র কেন আওয়ামী লীগের দিকে ঝুঁকতেছে? তাহলে যুক্তরাষ্ট্রের কোনো শর্ত কি শেখের বেটি মানে নিতেছেন? না। মাথায় রাখবেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্তত পক্ষে কোন দেশের সাথে শেখের বেটি কোনো চুক্তি করবে না। কোন চুক্তিতে তিনি যান নাই অতীতে, তিনি আগামীতেও যাবেন না। তাহলে কেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দিকে ঝুঁকবেন? এই কারণে ঝুঁকবেন যে বাংলাদেশ থেকে, এই ভিক্ষুক রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের আহামরি কিছু নেওয়ার নাই, যা নেওয়ার ছিল এইটা ডেভিল ইনুস ও ফ্যাসিস্ট তারেক থেকে তিনি নিয়ে নিছেন। আর এখন এই কারণে আওয়ামী লীগের দিকে ঝুঁকবেন, কারণ বাংলাদেশ নিয়ে অপরাজনীতি করে তিনি তো ভারতকে হারাবেন না। কিছুদিন আগে নেপালে মার্ক রবিও সফরে গিয়েছিলেন, রাষ্ট্রপ্রধানের সাথে তিনি দেখা করতেছিলেন। রাষ্ট্রপ্রধান তাকে একেবারে সাফ জানাইয়া দিছে, আমার সমমান ব্যক্তিকে নিয়ে আসুন, তবেই আমি সাক্ষাৎ দেব, আপনি একজন এজ এ রাষ্ট্রদূত। নেপাল থেকে যুক্তরাষ্ট্র এই সুবুনি খাইয়া তারা বুঝতে পারছেন যে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ নিয়ে বেশি রকমের অপরাজনীতি করতে গেলে পার নেপালের মতো কইরা বাংলাদেশ, ভারত, রাশিয়া অনেক কিছুই তাদেরকে হারাইতে হবে। সুতরাং ওই ক্ষুদ্র একটি রাষ্ট্রকে কেন্দ্র করে অপরাজনীতি নিয়ে তারা তো আর ইন্ডিয়ার মতন বড় বাজারকে হারাইতে চাবে না। দক্ষিণ এশিয়ার রাজনীতি মূলত আইআরসি তথা রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। মাথায় রাখবেন, চায়না যুক্তরাষ্ট্র সাপার বেজির মতন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে করিডোর চাইছে, দেয় নাই, কিন্তু চায়নার সাথে করিডোরের বিষয় তুমি সখ্যতা করছো। সেই দেশে তুমি আগে মালয়েশিয়া, পরবর্তীতে সেই দেশে সফরে গেছো। আবার চায়না যদি দেখে যে বাংলাদেশ নিয়ে বেশি গুতাগুতি করলে ইন্ডিয়ার মতন বড় বাজারকে হারাইতে হবে, না না, তাহলে বেশি গুতাগুতি দিয়ে তোর কাম নাই। ভূ রাজনীতির দাবার গুটি কখন কোন দিকে যায় কেউ যেমন বলতে পারে না। দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ তথা বাংলাদেশের সর্ববৃহৎ সবচাইতে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে তেমন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ করেও আটকে রাখা যায় না। তারেক এবং ডেভিল ইনুসের বিচার প্রকৃতির নিয়মেই হবে ইনশাআল্লাহ। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে এদের বিচার করবে, শুধু সময় বলে দেবে। অপেক্ষা নভেম্বর হেডলাইন, ডিসেম্বর ডেডলাইন। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।